সার্ক নিয়ে আঞ্চলিক রাজনৈতিক অবিশ্বাস রাতারাতি বদলাবে না, সংস্থাটিকে এখনই পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, বাংলাদেশে আসার আগ্রহ ক্রাউন প্রিন্স সালমানের, বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী রিয়াদ। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় হামলার অভিযোগ, গণভোট বাস্তবায়ন সহ নানা দাবিতে দলটির মাসব্যাপী পদযাত্রা শুরু। বিদ্যুৎ খাতে আগের চুক্তিগুলো আবারও মূল্যায়ন হচ্ছে, বাড়তি বিল নিয়ে গ্রাহকের অভিযোগ সত্য নয়, দাবি বিদ্যুৎ বিভাগের। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা সহ 10 জনের মৃত্যু, সাঙ্গুর পানি বেড়ে থানচির সঙ্গে যোগাযোগ বন্ধ, 48 ঘন্টার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা। সার্ক নিয়ে যে আঞ্চলিক অবিশ্বাস রয়েছে তার রাতারাতি বদলে যাবে না, তবে সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার এখনই সময় এবং তা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর সার্ককে কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। Formal diplomacy is excluded. আস্থা পুনর্নির্মাণ, আঞ্চলিক সংহতি নবায়ন, সার্ক পুনরুজ্জীবনের পথে শিরোনামে সেমিনার। ভারত পাকিস্তান বৈরী সম্পর্ক, নতুন নতুন দেশের সার্কে আগ্রহ, দীর্ঘদিন সংস্থাটি অকার্যকর থাকায় কানেক্টিভিটি আর ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার নানা দিক উঠে আসে এই সেমিনারে। এতে মূল প্রবন্ধ পড়েন সাবেক রাষ্ট্রদূত তারেক করিম। বলেন, সার্ককে আবারও কার্যকর করতে অব্যাহত রাখতে হবে কূটনৈতিক প্রচেষ্টা। The political summit process may be frozen, but the regional need remains alive. Rebuilding trust does not mean expecting everybody to suddenly agree. আন্তর্জাতিক এই বিশ্লেষক বলেন, ভূরাজনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে, তাই নতুন বাস্তবতায় ভাবতে হবে নতুন করে। How we can make SARC plus include more countries. আমরা কিভাবে নতুন নতুন দেশকে যুক্ত করতে পারি সেটা ভাবতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, ভূরাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা জরুরি। সার্ক সচিবালয়কে কার্যকর করতে হবে, রিডিজাইন কিভাবে করা যায় বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় সেটাও ভাবতে হবে। I think this may sound a bit illustrative, but I think it's not impossible if we can generate the political wills as well. আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অবিশ্বাসের শিকার সার্ক, তবে সংস্থাটিকে পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। There is no denying that SARC has faced serious difficulties. এখানে অস্বীকার করার কিছু নাই যে সার্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক বিশ্বাস দুর্বল, দ্বিপক্ষীয় উত্তেজনা এবং অমীমাংসিত ইস্যুগুলো বারবার সংস্থাটির উপর প্রভাব ফেলছে। বিশ্বাস আঞ্চলিক সংহতির সবচেয়ে বড় উপাদান। বিশ্বাস ছাড়া কানেক্টিভিটি অসম্ভব, ব্যবসা বাণিজ্য অসম্ভব। রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা আশা করি না, তবে আমরা আশাবাদী সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে। Our approach to SARC is hopeful and realistic. We are optimistic and at the same time practical. ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে আঞ্চলিক উন্নয়নের ভূমিকা রাখতে পারবে সার্ক, এমনটাই মনে করেন আলোচকরা। The will is there. I think we can definitely work towards reviving SARC. ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়ার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হবে। সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জানিয়ে তিনি বলেন, দেশটি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্স সালমান বিন আবদুল্লাহ বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি তার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রদূত। এছাড়াও প্রিন্স সালমানও বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 সদস্যের কমিটিকে 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সদস্য করে 3 সদস্যের এই কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেন তিনি। ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম 2027-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এই সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর এই ফোরামে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। বৈঠকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সার্বিক বিষয়ে পর্যালোচনা করা এবং বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করা হয়। শিশুদের জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত করতে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাছে এই আহ্বান জানান তিনি। এই সময় সমাজ কল্যাণমন্ত্রী জানান, কর্মজীবী পরিবারের কথা চিন্তা করে 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য দিবা যত্ন কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে সরকার। সরকারি শিশু পরিবার কেবল কোনো পরিচয়হীনদের আশ্রয়স্থল নয়, বরং অবহেলিত শিশুদের জন্য এক স্নেহের নীড়। সোমবার সকালে তেজগাঁওয়ের এই নীড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে মনোমুগ্ধকর পরিবেশনায় স্বাগত জানায় ছোট্ট ছোট্ট শিশুরা। এ সময় আগামীর বাংলাদেশ গড়তে তাদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। দুপুরে রাজধানী পান্থপথে অবস্থিত পানি ভবনে শিশুদের দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বর্তমান সরকার দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠায় জোর দিয়েছে। 6 মাস থেকে 6 বছর এই সময়টাতে যাতে আমাদের শিশুরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা আগামীর মানবিক বাংলাদেশ, সেটার জন্য যে মানুষ দরকার, সেই পরিমাণ সহযোগিতা বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের, অর্থাৎ আমাদের আগামীর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। কর্মজীবী পরিবারের জন্য সরকার বাজেট বরাদ্দ করার চেষ্টা করছে বলে অনুষ্ঠানে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুপরিকল্পিতভাবে প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল বলেও অভিযোগ তার।
এই হামলা সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাজা না হলে আরেকটি জুলাই বিপ্লব ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাত 10:15 সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরে সমাবেশ শেষ করে সাভারে এ সমাবেশে উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতারা। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের পর সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবার। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। এটি জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলেও আশা করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। আর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক প্রস্তুতি চলছে। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচনে কমিশন বিটে কাজ করা সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজিত ফল উৎসবে যোগ দিয়ে এসব কথা জানান তারা। সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চান তারা। আরও জানান, আইন সীমানা সব কিছু নিয়েই কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগের সাথে যোগাযোগ করে সীমানা সংক্রান্ত বিষয়ে কাজ করছে ইসি। গত নির্বাচন, আল্লাহ শুকরিয়া, এই সবগুলো আমরা পেয়েছি, সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি, সব ধরনের প্রাক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সংসদে এ নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। সরকারের অন্যতম প্রধান এজেন্ডা পল্লী উন্নয়ন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামাঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার। একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরিডাপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষি সহযোগিতা, কৃষি সেচ এবং কৃষি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগের সরকারের সময়ে বিদ্যুৎ খাতে করা চুক্তিগুলো পুনরায় মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আর বিদ্যুতের বাড়তি বিল নিয়ে গণমাধ্যমে উঠে আসা গ্রাহকের অভিযোগ সত্য নয় দাবি বিদ্যুৎ বিভাগ সচিবের। সোমবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় বাড়তি বিলের অভিযোগের ব্যাপারে বলা হয়, সব ক্ষেত্রে মিটারের ত্রুটি দায়ী নয়, অনেক ক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে গ্রাহকের দাম বেড়েছে। তবে বিদ্যুতের বিল নিয়ে কোনো অভিযোগ থাকলে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ সচিব। পিডিবি জানিয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে অতিরিক্ত অর্থের প্রবাহ বাড়তে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। অতিরিক্ত অর্থ পেলে গ্রাহক সেবা বাড়বে বলেও এ সময় জানানো হয়। যে আইনের অধীনে যে কন্ট্রাক্টগুলো হয়ে গেছে সেই কন্ট্রাক্টগুলো আসলে চলমান থাকবে। এখানে কিন্তু রাতারাতি কোনো ইনভেস্টমেন্ট এনে রাতারাতি 1000, 2000 বা 500, 700 মেগাওয়াট প্রতিস্থাপনের কোনো সুযোগ নেই। উৎপাদন ক্ষমতা 29,000 মেগাওয়াটের উপরে, আর আমরা চালাই এখন এই 17,000 পর্যন্ত আমরা চালাইছি, 17,200-300 মেগাওয়াট। তো এই যে হিউজ একটা পাওয়ার প্ল্যান্টকে আমার পেমেন্ট করতে হয়, এর একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট দেখবেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আসবে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি।
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার আনিসুর রহমানকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিসুর রহমানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী দক্ষিণখানে 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশী কিরণ নামের এক কিশোর এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী শিশুর মায়ের। সোমবার বিকেলে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা জানান, দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে গৃহকর্মীর কাজে যান তিনি। বাসায় ফিরে অভিযুক্ত কিরণের কোলে মেয়েকে দেখতে পান। পরে মেয়েকে নিয়ে ঘরে গেলে জামা কাপড়ের রক্ত দেখে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ থানার পুলিশ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদের 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেন বিচারক। এদিকে কক্সবাজারে অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার মামলায় 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক এই রায় ঘোষণা করেন। অন্যদিকে নোয়াখালীর চাটখিলে শিশু আসমা ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদত হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 2 আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। গেল 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 1059 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 93 শিশু। একই সময়ে উপসর্গে মৃত্যু হয়েছে 645 শিশুর। সেই হিসেবে সব মিলিয়ে মৃত্যু হয়েছে 741 জনের। সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঢাকা বিভাগে, দ্বিতীয় স্থানে রাজশাহী বিভাগ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুল আমিন ও ফাতেমা বেগম দম্পতি এবং তাদের ছেলে ফরহাদ শাহ। বিকেলে নিজ বাড়ির টং দোকানে সংস্কার কাজ করার সময় তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। শুধু চোখের জল নয়, শোক আর স্মৃতির ছাপ ফুটে উঠেছে তেহরানের দেয়ালে দেয়ালে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়কে ঘিরে তেহরানের গ্র্যান্ড মুসল্লা পরিণত হয়েছে এক বিশাল স্মৃতির খাতায়। সেখানে কেউ লিখছেন শেষ না বলা কথা, কেউ আঁকছেন প্রতীকী বার্তা, আবার কেউ দিচ্ছেন ভবিষ্যতের অঙ্গীকার। তেহরানের এক একটি দেয়াল এখন এক একটি চিঠি। কোথাও ভালোবাসার ভাষা, কোথাও বিচ্ছেদের বেদনা, কোথাও আবার প্রতিশোধের অঙ্গীকার। তেহরানের গ্রান্ড মুসল্লার দেয়াল জুড়ে ফুটে উঠছে হাজারো মানুষের অনুভূতি। আমি লিখেছি, আমি এসেছিলাম, কিন্তু আপনি আর এখানে ছিলেন না। কয়েক বছর আগে রমজানে আপনার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, তারপর আর কখনো আপনাকে দেখার সুযোগ পাইনি। শোকানুষ্ঠানে কেউ খামেনির ছবি বুকে জড়িয়ে ধরেছেন, কেউ আবার দেয়ালে লিখে রাখছেন নিজের না বলা কথাগুলো। অনেক বার্তায় উঠে এসেছে প্রয়াত নেতাকে ঘিরে স্মৃতি। আবার কিছু দেয়ালচিত্র ও ব্যানারে যুক্তরাষ্ট্র বিরোধী এবং প্রতিশোধের আহ্বান সংবলিত বার্তাও দেখা যায়। মানুষ এখানে ভালোবাসা, সাহস আর প্রতিশোধের কথা লিখেছে। আমরা আশা করি আমাদের নেতার রক্ত বৃথা যাবে না। অনেকের কাছে এই বিদায় যেন শুধু একজন রাষ্ট্র নেতার নয়, পরিবারের একজন অভিভাবককে হারানোর বেদনা।
সেই অনুভূতি ফুটে উঠছে দেয়ালের লেখায়, মানুষের কণ্ঠে, চোখের জলে। মানুষ বুঝতে পেরেছে তারা কাকে হারিয়েছে। তাকে হারানোর অনুভূতি আমার কাছে নিজের বাবাকে হারানোর মতো। এই শোকের মধ্যেও কেউ কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। নতুন প্রজন্ম যেন দেশের জন্য জ্ঞান, বিজ্ঞান আর সেবার পথে এগিয়ে যায়, এমন প্রত্যাশাও উঠে এসেছে অনেকের কথায়। দেয়ালে প্রতিটি লেখা, প্রতিটি স্বাক্ষর এক একটি স্মৃতিচারণ। সেই স্মৃতি, শোক আর আবেগের মধ্য দিয়েই প্রিয় নেতাকে শেষ বিদায় জানাচ্ছেন হাজারো মানুষ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় নিজেদের প্রশাসনিক বা ডিফ্যাক্টো সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। সোমবার এ ঘোষণা দেন সংগঠনটির গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক। এর ফলে অঞ্চলের শাসনভার একটি টেকনোক্র্যাট বা পেশাজীবী কমিটির হাতে তুলে দেওয়ার পথ তৈরি করা হলো। তবে ফিলিস্তিনিদের আশা, এর রদবদলের ফলে পরিবর্তন হবে তাদের ভাগ্য। গাজা পুনর্গঠনে কাজ করবে নতুন সরকার। চারদিকে শুধুই ধ্বংসস্তূপ আর হাহাকার। প্রায় ২.৫ বছর ধরে চলা সংঘাতে গাজা এখন এক ধ্বংসপুরী, আর এ ধ্বংসযজ্ঞে সবকিছু হারিয়ে নিঃস্ব লাখো ফিলিস্তিনি। এর মধ্যেই গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। থমকে থাকা শান্তি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে তারা। হামাসের এই ঘোষণায় গাজা পুনর্গঠন এবং নতুন কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। আমরা অপেক্ষা করছি কি হবে তা দেখার জন্য। হামাস এরই মাঝে সব ক্ষমতা হস্তান্তর করেছে। নতুন কমিটির উচিত যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করা, গাজা পুনর্গঠনের পথ সহজ করা। দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে গাজার সরকারি মন্ত্রণালয়গুলো তদারকি করে আসছিল হামাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব মন্ত্রণালয়ে কাঠামোগত কোনো পরিবর্তন হবে না। এছাড়াও চুক্তির আওতায় গাজার যেসব অংশ হামাসের নিয়ন্ত্রণে থাকবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বও হামাসের। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশা, ক্ষমতার এ রদবদল অবসান ঘটাবে তাদের দুর্দশার। আমরা প্রার্থনা করি ক্ষমতা হস্তান্তরের পর পরিস্থিতি উন্নতি হোক। এটা কোনো জীবন নয়, আমরা এক প্রকার মৃত্যু আর যন্ত্রণার মাঝে বেঁচে আছি। পুরো বিশ্ব যেন আমাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকায়। চুক্তিতে ইসরায়েলি বাহিনীর গাজা ছেড়ে দেওয়া এবং হামাসের অস্ত্র সমর্পণের কথা বলা হলেও বাস্তবতা যেন ভিন্ন। ফিলিস্তিনিদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল এখনও তাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে হামাস বলছে, ইসরায়েল হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা। গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, এখনও ইসরায়েলি হামলায় প্রতিদিন নিহত হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিরা। যদিও ইসরায়েল এ দাবি নাকচ করেছে, বলছে যুদ্ধবিরতির পর থেকে তাদের হামলাগুলো কেবল সন্ত্রাসী হুমকি মোকাবিলায় পরিচালিত হচ্ছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতীয় ইনস্টাগ্রামের পেজ বিজ্ঞাপনে শিশু যৌন নিপীড়নমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে মেটাকে কঠোর বার্তা দিয়েছে দেশটির সরকার। এই বিষয়ে মেটার কাছে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, ভারতীয় ইনস্টাগ্রামের কিছু পেজ বিজ্ঞাপনের মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। এমনকি এসব বিজ্ঞাপনের লিঙ্ক ব্যবহার করে টেলিগ্রামে অবৈধ কন্টেন্ট বিক্রি করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পরই ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেটাকে অবিলম্বে এ ধরনের সব বিজ্ঞাপন এবং কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তবে মেটা জানিয়েছে, শিশু নির্যাতনমূলক কন্টেন্টের ব্যাপারে তাদের 0 টলারেন্স নীতি রয়েছে। অপরাধীরা তাদের প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।